এই গণঅভ্যুত্থানের পরে যে কমিশনগুলো গঠন করা হয়েছে, দর্শক আমার মনে হয়, আমার একটা ব্যক্তিগত মত হতে পারে বা অনেক দর্শক হয়তো বা আমার সাথে একমত হতে পারেন, ঐক্যমত্য কমিশন এটি হলো সবচেয়ে অন্য ধরনের একটি কমিশন, যেটি হলো যে ঐক্যমত্য মানুষ একমত হওয়া, কিন্তু এই একমত হওয়ার জন্য যে একটা কমিশন গঠন করতে হতে পারে এটি আমাদের প্রয়োজন পড়লো। অথচ সবচেয়ে বড় যে ঐক্যমত্য আমরা গঠিত হয়েছিল সেটি কিন্তু কোনো কমিশনের মাধ্যমে হয়নি, সেটি স্বতঃস্ফূর্তভাবে হয়েছে এবং ওই ঐক্যমতের ফলেই কিন্তু এই অভ্যুত্থানটি গড়ে উঠেছে। এই গণ অভ্যুত্থানটি ছিল ঐক্যমত্যের ফসল। আমরা হয়তো বাংলাদেশে এই ধরনের কমিশন করতে হয়, কারণ বাংলাদেশের মানুষকে গুম করে, আবার বাংলাদেশের মানুষই গুম কমিশন করে তার বিচার করে। এটি একটি এক ধরনের কি বলা যায়, এটা এক ধরনের ট্যাবুও বলা যেতে পারে জাতি হিসেবে। আমরা ঐক্যমত্য কমিশন নিয়েই আজকে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন ববি হাজ্জাজ, এনডিএম-এর চেয়ারম্যান, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা, নিশ্চয়ই কিছুক্ষণ মধ্যে তিনি চলে আসবেন। আমাদের আজকের বিষয় ঐক্যমত্য কমিশনে অনৈক্য। দর্শক, আমরা অনুষ্ঠান শুরুর আগে শিরোনামগুলো দেখে আসবো। ব্যালিস্টিক মিসাইলের আক্রমণে জ্বলছে তেল আবিব। ইরানে একই পারমাণবিক কেন্দ্রে নেতানিয়াহুর দ্বিতীয় বিমান হামলা, দোলাচলে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী শাটডাউনের হুমকিতে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনে অস্থিরতা। সরকারকে ডিজেল অক্টেনের মজুদ বাড়াতে বললেন বিশেষজ্ঞরা। স্বচ্ছতার স্বার্থে হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ। বিরোধী মত দমনে গুমকে হাতিয়ার বানানোর প্রমাণ গুম কমিশনের হাতে। নির্বাচনী প্রচারে পোস্টার চলবে না, জানালো ইসি। ভোটের সময় প্রস্তুত থাকবে সেনাবাহিনী। এবং এখন থেকে ফি বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস। রাজনৈতিক দলগুলোকে সৌহার্দ্য বজায় রাখার আহ্বান ঐক্যমত্য কমিশনের। দর্শক, শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমরা আলোচনা শুরু করব। ববি হাজ্জাজ, আসলে এই ঐক্যমত্য কমিশনের অনৈক্য নিয়ে কথা বলবো ঠিকই, কিন্তু সবচেয়ে বড় বিষয়টি হলো যে পুরো পৃথিবীতে যে যুদ্ধগুলো চলছে সেই যুদ্ধের বাইরে আলোচনাটা নেওয়া খুব কঠিন। তারপরও আমরা দেশীয় আলোচনাতেই যাব। ইরান ইসরায়েলের পুরো ঘটনাটাই তো দেখা যাচ্ছে, এর চেয়ে বড় খবর আর নেই। আমরা এই বিষয়ে হয়তো বা কথা বলবো অনুষ্ঠানের শেষে, কিন্তু আমাদের শুরুটা করব আমরা ঐক্যমত্য কমিশনে অনৈক্য দিয়ে। আপনি এই কমিশনের নিয়মিত যাচ্ছেন এবং গেল কয়েকদিন যাবৎ এই কমিশনের কাজগুলো হচ্ছে। আমি কোনো প্রশ্ন না করে জেনারেলাইজডভাবে বলি যে কয়েকটি বিষয়ে আমরা দেখলাম, যেমন এই যে বাম দলের রুহিন হোসেন প্রিন্স এবং সম্ভবত মাহমুদুর রহমান মান্না না, আরও একটি দল, সেখানে সাইফুল হক, ওনারা বেশ আসন বিন্যাস নিয়ে এক ধরনের আলোচনার কথা বললেন। এটি খুব ছোট একটা যুক্তির জায়গা। আরেকটি বিষয়ের কথা বলি, সেটা হলো এনসিসি নিয়েও বিএনপির এই বিষয়ে আপত্তি আছে। আর এই এনসিসির বিষয়ে সিপিবি এবং গণফোরাম সম্ভবত ওয়াকআউটও করলো। আমার প্রশ্নটা হচ্ছে যে ঐক্যমত্য কমিশনই তো ঐক্যমতে পৌঁছানোর কমিশন, সেখানে এই বিষয়গুলো কিন্তু এই দলগুলোর কাছ থেকেই এসেছে, এবং যে দলগুলো এখন এক্সিস্ট করছে বাংলাদেশের রাজনীতিতে, তারা কিন্তু ঐক্যমতের মাধ্যমে সবচেয়ে বড় অর্জনটি তারা করেছে, সেটি হলো গণ অভ্যুত্থান এবং ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করা। কিন্তু রাষ্ট্র নির্মাণে গিয়ে কেন অনৈক্যর সৃষ্টি হচ্ছে বলে মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ, একই সাথে আপনাকে এবং সকল শ্রোতাকে সালাম এবং শুভেচ্ছা। প্রথমত, ঐক্যমত কমিশন নিয়ে আমি ছোট একটু কথা বলি। ঐক্যমত কমিশন যখন প্রথমে অ্যানাউন্স করা হয়, আমি নিজেই আসলে এরকম কোনো টক শোতে বা বক্তৃতায়, আমরা রাজনীতিবিদ, আমাদের তো এগুলো কথা বলতেই হয়, আমি বলেছিলাম যে এই ঐক্যমত কমিশন দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশে আগামীতে হয়তো সরকার পরিচালনার জন্য একটা কমিশন তৈরি করতে হবে, মানে একটু ঠাট্টা করেই বলেছিলাম। তবে এখন আমি আসলে বাস্তবিকভাবে বলছি, খুব অনেস্টলি বলছি, আমি আমার ওই ঠাট্টা মশকরার কথাগুলো ফিরিয়ে নিচ্ছি। কারণ ঐক্যমত কমিশন যে প্রচেষ্টাটা তারা করছে, এটাকে আসলে আমি খুবই বড়ভাবে সাধুবাদ জানানো ছাড়া আমার কোনো উপায় নেই। বিকজ তারা, এগেন, ডক্টর আলী রিয়াজের সাথে আমার বেশ কয়েক দফায়
আলোচনা হয়েছে এবং ঐকমত্য কমিশনের সাথে তার আগেও কথা হয়েছে, এগুলোর মাধ্যমে আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পেরেছি যে তারা আসলেই শক্তভাবে একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যে ভবিষ্যতে বাংলাদেশের যেই সরকারই আসবে সেই সরকার যেন নতুন একটা সর্ট অফ আইনি নীতিমালা, যেটার মাধ্যমে আমরা জবাবদিহিতামূলক গণতন্ত্র আরও শক্ত করতে পারি, এটার জন্য কাজ করবেন। সো ওই একটা ঐক্যমত আনার জন্য এই ঐক্যমত কমিশন কাজ করছেন। সো সেই জায়গা থেকে প্রথমত আমি একদম শুরুতেই বলছি যে আমি ঐক্যমত কমিশনের প্রত্যেকটা প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছি। এখন আপনি বলছেন অনৈক্যর কথা, অনৈক্য কিছু আসছে, কিন্তু অনৈক্য আসাটা তো স্বাভাবিক। আমাদের প্রত্যেকটা দলের রাজনৈতিক চিন্তায় কিছু না কিছু ভিন্নতা আছে। যেমন মনে করেন একটা ইসলামী দল আর একটা বামপন্থী দল কোনোদিনও আইডিওলজিক্যালি এক হবে না। সেন্ট্রিস্ট অনেক দল আছে, যেমন মনে করেন আমার দল এনডিএম, আমরা সেন্ট্রিস্ট একটা দল। সবচেয়ে জনপ্রিয় দল হয়তো বিএনপি একটা সেন্টার রাইট হয়তো দল। মোর ইম্পর্টেন্টলি বিএনপি এবং এনডিএম মানে বিএনপির সাথে জনপ্রিয় নাকি জনসম্পৃক্ত? জনসম্পৃক্ততাই তো জনপ্রিয়তার একটা পরিষ্কার লক্ষণ। যেমন মনে করেন কারণ এখানে আমি জানি, আমি নিজেও এই কথাটা অনেকবার বলেছি যে বাংলাদেশের জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় দলকে এটা বোঝা মুশকিল, কারণ 20 বছর এই দেশে কোনো সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়নি। হ্যাভিং সেড দ্যাট, এইটুকু আমরা পরিষ্কার চোখ বন্ধ করে বলতে পারি যে এই মুহূর্তে সবচেয়ে জনসম্পৃক্ততা বেশি বিএনপির, এবং যদি জনসম্পৃক্ততা সবচেয়ে বেশি হয় তাহলে বাই দ্যাট মেজার আমরা বলতে পারি সবচেয়ে বেশি জনপ্রিয় বিএনপি। কতটা জনপ্রিয় এটা আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না, যে আগামী নির্বাচনে 90% ভোট পাবে, 60% ভোট পাবে, না 25% ভোট পাবে, এইটা আমরা বলতে পারছি না। একক জনপ্রিয়তা সবার থেকে বেশি ভোট পাবে এইটুকু এটা আমরা সবাই মোটামুটি মেনে নিতে রাজি, কারণ এটাই বাস্তবতা। সো সেই হিসেবে আমি বলছি আর কি জনসম্পৃক্ত এবং জনপ্রিয়। হ্যাভিং সেড দ্যাট, সো বিএনপি জনপ্রিয় হতে পারে, বিএনপি সেন্টার রাইট, আমরা সেন্টার। মোর ইম্পর্টেন্টলি বিএনপি যে যুগপৎ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সেই বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে এনডিএম মানে আমার দল আমরা গত বেশ কিছু বছর ধরে ছিলাম। সো আমরা একসাথে কিন্তু কাজ করেছি রাজপথে বছরের পর বছর। তারপরও ভাই আইডিওলজিক্যাল আমাদের কিছু তফাৎ তো আছে। যদি কোনো তফাৎ না থাকতো তাহলে এনডিএম এর কোনো প্রয়োজন নেই, আমরা বিএনপিতে যোগ দিয়ে দিতাম। সো আমাদের কিছু তফাৎ থাকবে। সেই জায়গা থেকে যদি আমরা আলোচনা আসি, তাহলে এই যে সংস্কার কমিশন যেটা করতে চেষ্টা করছে সবাইকে এক জায়গায় আনার, আইডিওলজিক্যাল কিন্তু সবার পার্থক্য আছে। আমি এই জিনিসটা বেশি মনে করি, অন্যকে ওই জিনিসটা বেশি মনে করে। সো এই আইডিওলজিক্যাল পার্থক্যগুলো আসবে। যেমন মনে করেন গত 2-3 দিন, এই সপ্তাহে আজকে বৃহস্পতিবার, সো গত 4-5 দিন ধরে চলছে এই ডিসকাশনগুলো চলছে। গত 5 দিনের ডিসকাশনে বড়ভাবে যেই জিনিসগুলো উঠে এসছে, যেমন মনে করেন প্রথমে এসছে আপনার নারী সম্পৃক্ততা পার্লামেন্টে, সো নারীর আসন, সরাসরি নির্বাচন, জি সরাসরি নির্বাচন না কিভাবে নির্বাচন, সরাসরি নির্বাচন হলে সরাসরি নির্বাচনটা আপনার স্পেসিফিক আসনে হবে, রাউন্ড রবিন ভাবে বা সেট করে চেঞ্জ করে হবে, বা সেপারেট ইলেক্টোরেট তৈরি করা হবে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারপর সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় আমরা কি ধরনের ভারসাম্য আনতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হয়েছে, এবং গুরুত্বপূর্ণ টপিকগুলোতে আমরা দেখেছি, যেমন মনে করেন আমি যদি 70 অনুচ্ছেদের কথা বলি, জাস্ট 70 অনুচ্ছেদের কথা বলি, আমার দলের পজিশন ছিল যে 70 অনুচ্ছেদ, এবং এগুলো বৃহত্তর পজিশন, কারণ সব কিছু ইন্টারকানেক্টেড। সো মনে করেন আমাদের পজিশন হলো যে লোয়ার হাউস এবং আপার হাউস, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। লোয়ার হাউস এখন যেটা আছে সেরকমই থাকবে। সো নির্বাচন হবে ফার্স্ট পাস দ্য পোস্ট, মানে এখন যেভাবে নির্বাচন হয় লোয়ার হাউসের এইভাবেই নির্বাচন হবে, কিন্তু আপার হাউসে আপনার আনুপাতিক হারে নির্বাচন হবে। এবং আমাদের যে সাজেশনটা ছিল, আমাদের দলের পক্ষ থেকে যে সাজেশনটা ছিল, যে যখন জনগণ ভোট দিতে যাবে তখন তার এলাকা ভিত্তিক একটা ভোট দিবে, সেখানে মার্কাও থাকবে, ক্যান্ডিডেটও থাকবে। আবার দেশব্যাপী আপার হাউসের জন্য একটা ভোট দিবে, সেখানে শুধু দলের মার্কা থাকবে, কোনো ক্যান্ডিডেট থাকবে না। তো একসাথে, কারণ এটা হতে পারে না যে একটি এলাকায় আপনি খুব ভালো ক্যান্ডিডেট, কিন্তু আপনার দলটা আসলে লোকজন বেশি পছন্দ করে না, কিন্তু আপনাকে পছন্দ করে, আপনার জন্য ভোটটা দিয়েছে।
এইটা যেন দলের জন্য আলাদা করে কাউন্ট না হয় আপার হাউসের জন্য, তার জন্য আমরা সাজেস্ট করেছিলাম যে দুটো সেপারেট ব্যালট হবে আর কি, ব্যালট পেপার বা ব্যালট এসে বলেন, দুটো সেপারেট ব্যালট হবে, সেম নির্বাচনে দুটো সেপারেট ব্যালট হবে। তো লোয়ার হাউসে আপনার যে জনপ্রতিনিধি হতে যাবেন তাকে জনগণ পছন্দ করবেন। সো ক্যান্ডিডেটকে ভোটটা দিচ্ছেন, ক্যান্ডিডেটকে যদি ভোট দেন তাহলে পার্টি ক্যান্ডিডেটকে লিমিট করতে পারবে না, আটকাতে পারবে না। এটা হলো আমাদের দলের চিন্তা। সো তার মানে আমাদের দলের চিন্তা হলো লোয়ার হাউসে ৭০ অনুচ্ছেদ বাতিল, আপার হাউসে যেখানে আনুপাতিক হারে মানে পার্টির নামেই আসলে আসবে সেখানে ৭০ অনুচ্ছেদ আজকে যেভাবে আছে সেইভাবে থাকবে। এটা হলো আমাদের পার্টির অরিজিনাল আইডিয়া, যে লোয়ার হাউসে ৭০ অনুচ্ছেদ বাতিল, আপার হাউসে ৭০ অনুচ্ছেদ যেভাবে আছে সেভাবেই থাকবে। আমাদের এই আলোচনাগুলোর মাধ্যমে আমরা একটা জায়গায় এসেছি যেখানে না ৭০ অনুচ্ছেদ বাতিলও না আবার বলবৎ থাকবে না। গুরুত্বপূর্ণ দুটো বিষয়, একটা হলো বাজেট, তো বাজেট যখন পরিবেশন হবে এইটাতে, আর আপনার আস্থা ভোট, এই দুটোতে আপনার পার্টি ফ্লোর ক্রস করা যাবে না, পার্টির বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না, বাকি যে কোনো কিছুতে ভোট দেওয়া যাবে। তো এইটা আমাদের পার্টির যে পজিশন ছিল সেই পার্টির পজিশনের সাথে এক হয় না, তবে এখানে আমরা ঐক্যমতে আসতে সক্ষম হয়েছি। তো আমরা তো চাই ভাই সবাই মিলে বাংলাদেশ করতে, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। সো আমাদের দলের পজিশন হলো যে সবাই মিলে যদি আমরা একটা জায়গায় আসতে পারি যেটা আমাদের দলের আইডিওলজিক্যাল পজিশনের একদম বিপরীতে না, তাহলে আমরা সেখানে এগ্রি করতে পারি। আচ্ছা, আমি আপনাদের বিষয়টা আমি আপনার কাছ থেকে এটিও জানতে চাই যে দ্বিকক্ষ বিশিষ্টের সংসদের কথা বলেন আর দুইবারের বেশি প্রধানমন্ত্রী, এটি নিয়ে আর বিশদ বলবো। প্রথমে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলি। এই যে নির্বাচন ব্যবস্থাটা সারা পৃথিবীতে যখন জনপ্রিয় হয়ে উঠলো মানুষের মতামত প্রকাশের ক্ষেত্রে, তখন দেখা গেল যে এই গণতন্ত্রের সবচেয়ে বড় এবং বিস্তৃত ত্রুটিটি সরানোর জন্যই কিন্তু বিভিন্ন দেশে দ্বিকক্ষ করা হয়েছে, সংসদের দ্বিকক্ষ, মানে মোটা দাগে বলা হয়। সেই ক্ষেত্রে বাংলাদেশের বড় দলগুলো এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিপক্ষে যাচ্ছে কেন? নিশ্চয়ই ওইখানে তাদের মতামত ছিল, তাদের যুক্তিটা কি? প্রথমত আমি জানি না আপনি এখন বড় দল বলতে কাকে বোঝাচ্ছেন। বিএনপিকে বোঝাচ্ছি। বিএনপি দ্বিকক্ষর পুরোপুরি সাথে আছে, বিএনপি দ্বিকক্ষ চায়, বিএনপির ৩১ দফায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট দেয়া আছে, কিন্তু তাদের একটা ব্যাখ্যা আছে এখানে। তারপরও না, তারা এখন যেটা বলছেন এটলিস্ট লাস্ট যে এগেন এই মিটিংগুলোতে আমার দলের পক্ষ থেকে আমি দলের চেয়ারপারসন, আমাদের দলের মহাসচিব আসলে এই মিটিংগুলো ইসে করে, বাট আমরা রেগুলারলি এটা ব্রিফিং নেই। সো এমন না যে আমি জানি না এখানে কি আলোচনা হচ্ছে। সো বিএনপির পজিশনটা হলো যে, যেমন আমার দলের পজিশন, এনডিএমের পজিশন যে উচ্চকক্ষে আনুপাতিক হারে নির্বাচন হবে। আরও কিছু দল আছে যারা আনুপাতিক হারে নির্বাচন চেয়েছে, একই সাথে আপনার সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কার কমিশন, এই দুটো কমিশনই তাদের প্রপোজালে দিয়েছে আনুপাতিক হারে। বিএনপির সাজেশন হলো আনুপাতিক হারে না, বিএনপির সাজেশন হলো কিছু দূর হাউস অফ লর্ডসে, মানে ইংল্যান্ডে হাউস অফ লর্ডসে যেভাবে হয়, যে হাউস অফ লর্ডসে আবার একটা স্পেশাল সিস্টেম আছে। কারণ হাউস অফ লর্ডসে ছিল যে বড় বড় জমিদার যাদের পিয়ারে ছিল, মানে ব্যারন্স, এই বড় বড় জমিদাররা অটোমেটিক্যালি এই হাউস অফ লর্ডসে বসে। আজকে যেটা হয় যে পুরনো জমিদার যারা আছে তারা থাকবে, নতুন যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো, খালি জায়গাগুলো, এই খালি জায়গাগুলো লোয়ার হাউসে, মানে হাউস অফ কমন্স যেটা ওদের নাম, এই লোয়ার হাউসে যেই পার্টি যতখানি সিট, আমাদের নারী সংরক্ষিত নারী আসন যেভাবে সংরক্ষিত নারী আসন যেরকম, হ্যাঁ, সো ওই রকম আর কি, যে লোয়ার হাউসে যতগুলো পার্টি যে আনুপাতিক যে হারে পাবে সেই হারে তারা ওই বাকি সিটগুলো নিতে পারবে। তো বিএনপির সাজেশন এই মুহূর্তে অ্যাটলিস্ট যে তারা আপার হাউসটা এইভাবে দেখতে চায়। তো আমাদের জায়গা থেকে আমরা বলছি, অর্থাৎ আপার হাউসটাতেও বিএনপি তাদের আধিপত্য বজায় রাখতে চায়। সহজ কথা না, সহজ কথা আসলে এত সহজও না, এই জন্য আমি একটু ক্লিয়ার করি। সো বিএনপির অরিজিনাল পজিশন এইটা, যেটা আপনি বললেন এটা সত্যি, এটা হলো অরিজিনাল পজিশন। কিন্তু গত কয়েকদিনে আলোচনার মাধ্যমে যেটা বেরিয়েছে যে বিএনপি এখানে ছাড় দিতে রাজি, বিএনপি অনেকটা ছাড় দিতে রাজি হয়েছে। বিএনপি কিভাবে আপনার আপার হাউসে ইলেক্টেড হবে এটা নিয়ে ডিসকাশনে তারা বলেছে যে ঠিক আছে, তারা আরও আলোচনা করে জানাচ্ছে এবং তারা
আগামী সপ্তাহে মানে আগামী রবি সোম মঙ্গল বুধ আবার এই মিটিংগুলো বসবে। তো সেখানে তারা নতুন করে আবার পরিষ্কার করবেন, কিন্তু তারা একটা ইঙ্গিত দিয়েছেন যে বাকি সবাই যা চাচ্ছে সেটার সাথে তারা একমত হতে রাজি আছেন যদি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এইটা নিচে লোয়ার হাউসে যেমন 2/3 ভোট আছে, এইটা যদি আপার হাউসে 50% আসে, মানে জাস্ট ক্লিয়ার মেজরিটি আসে। একই সাথে যেমন মনে করেন আমার দলের পক্ষ থেকে আমরা বলেছি যে আপার হাউসে যেতে হলে ওই দলটার মিনিমাম 1% ভোট পেতে হবে। সংস্কার কমিশন তারা বলেছে 3% ভোট পেতে হবে। বিএনপি বলেছে যে বিএনপি এই পদ্ধতিতে যেতে রাজি যদি এই থ্রেশহোল্ডটা 5% করা হয়। সো মানে আমি আপনাকে যেটা বলতে চেষ্টা করছি, আমার মেইন ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি মেক করতে চেষ্টা করছি যে এখানে সবাই ছাড় দিচ্ছে, বিএনপি বিশাল আকারে ছাড় দিচ্ছে। আমরা আমার দলের পক্ষ থেকে আমরা অবশ্যই বিশাল আকারে ছাড় দিচ্ছে, কারণ সে যেহেতু এককভাবে বড় দল, সে বলতেই পারতো আমরা এগুলো কিছু মানবো না। হ্যাঁ, তারা মানছে এবং তারা বলেছিল যে আনুপাতিক হার না, এইসব হার না, ওই কোটা সিস্টেমে যেভাবে নারী, আপনি যেটা বললেন যেভাবে নারী সংসদ সদস্য হতো এইভাবেই আপার হাউস হবে। কিন্তু যখন সবাই আলোচনায় আনলো বিএনপি কিন্তু ছাড় দিয়েছে, বিএনপি বলেছে ঠিক আছে আপনাদের সাথে একমত, কিন্তু আপনাদের সাথে মানে আমরা আমাদের এলাকা আপনারা 3% থেকে, সো আমার দল থেকে আমরা বলেছি 3% থেকে কমিয়ে নিয়ে 1% নিয়ে আসেন। বিএনপি বলছে না, এটা করতে হলে বাড়িয়ে নিয়ে 5% নিয়ে আসেন। এবং সালাউদ্দিন সাহেব যিনি বিএনপিকে রিপ্রেজেন্ট করছেন ওখানে, উনি খুব সুন্দর কারণও দর্শিয়েছেন। যেমন মনে করেন আমার দলের কারণ হলো যে 1% 100টা সিট যদি হয় আপার হাউস, যেটাতে আমরা মোটামুটি সবাই এগ্রি করেছি, তাহলে 100টা সিট মানে 1%তে একটা সিট, তাহলে থ্রেশহোল্ড হওয়া উচিত 1%। সংস্কার কমিশনের প্রপোজাল ছিল 3%। কেন ওনারা 3% বলেছেন এটা আলী রিয়াজ সাহেব বা কেউ পরিষ্কার করেন নাই। ওকে, আমি জিজ্ঞেস করেছিলাম, এটা আর আলোচনাটা বাড়েনি, সো আর হয়নি, পরিষ্কার হয়নি। কিন্তু বিএনপি পরিষ্কার করেছে যে 5% তারা থ্রেশহোল্ড বলছে, কারণ একটা দল আসলেই যদি জনগণের সম্পৃক্ততা পেয়ে থাকে তাহলে 5% তাদের পাওয়া উচিত, তারা পরিষ্কার করেছে। একই সাথে তারা আরেকটা জিনিস পরিষ্কার করেছে যে শুধু আমরা থিওরিটিক্যাল একটা সংসদ বানালে তো হবে না, সংসদকে কার্যকর হতে হবে। সংসদের প্রত্যেকটা বিল যদি একটা স্টেলমেটে আটকে যায় যে মেজরিটি পায় নাই, তাহলে তো সরকার পরিচালনা করা মুশকিল হয়ে যাবে। সো সরকারকে মেজরিটি দেবার জন্য এই ধরনের একটা লিমিট যদি আমরা তৈরি করি 5%, তাহলে সরকার এবং বিএনপি সরকার পরিচালনার অভিজ্ঞতা অনেক বেশি আমাদের সবার থেকে, এটুকু আমাদের মানতেই হবে। তো ওই সরকার পরিচালনার অভিজ্ঞতার জায়গা থেকে তারা বলেছেন যে ঠিক আছে আপনাদের সবার সাথে আমরা একমত হতে রাজি আছি, কিন্তু তাহলে সরকার পরিচালনার জায়গায় যেন সুবিধা হয় তার জন্য আপনারা এই জায়গাটা বদলান। আচ্ছা, আর আরেকটি বিষয় নিয়ে আমরা বলে যাই, সেটি আমরা ব্রেকের পরে আলোচনা করব নিশ্চয়ই। সেটি হলো এনসিসিতে এনসিপি খুবই আগ্রহী, কিন্তু সিপিবি, গণফোরাম, জামাত, এমনকি বিএনপিও এই এনসিসির বিরুদ্ধে। আমরা ছোট একটা বিরতি নিব দর্শক, 1 মিনিট পরেই ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরোয়ার। আমাদের অনুষ্ঠানটি কিন্তু সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজে। আমরা কথা বলছি অনেক দুঃখিত ঐক্যমত্য কমিশনে অনেক্য নিয়ে। যে কথাটি বলছিলাম দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছিলেন, আমি এনসিসির কথা জানতে চাই যে এনসিসিতে আসলে এনসিসির মধ্যে এখতিয়ারে কী কী সংস্কার রাখা হয়েছে, যে কারণে বড় দল না বলে আমি বলি যে রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ যে দলগুলো, এই দলগুলো কিন্তু এই কমিশন মানে এনসিসির জায়গাতে তাদের এক ধরনের যুক্তি তুলে ধরেছে। আমি অপোজের কথা বললাম না, এই জায়গাগুলো তারা কি ব্যাখ্যা করছে? মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি আপনাকে আমার দলের জায়গায় বলি, আমরা এই যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল যেটা প্রস্তাবিত হয়েছে এনসিসি, এটার শক্ত বিরোধিতা করেছি। কেন করেছি এটা আগে পরিষ্কার করি। এনসিসি ঐক্যমত্য কমিশনের সাথে যখন প্রথম আমাদের বৈঠক হয় তখন আমি জিজ্ঞেস করেছিলাম ডক্টর আলী রিয়াজকে, এবং এগেন ডক্টর আলী রিয়াজ খুবই সজ্জন একজন ব্যক্তি এবং খুব পরিষ্কার করে উনি আমাকে এটার জবাব দিয়েছিলেন। উনি বলেছিলেন অ্যামাং আদার থিংস, মানে কয়েকটা কাজের জন্য, বাট সবচেয়ে প্রধান হলো যে প্রধানমন্ত্রীর হাতে যে একক ক্ষমতা,
এইটা কমিয়ে আনার জন্য। এটা কমিয়ে কিভাবে আনবে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে নিয়োগের ক্ষমতা, যে কনস্টিটিউশনাল প্রত্যেকটা মানে সাংবিধানিক প্রত্যেকটা পজিশনের নিয়োগের ক্ষমতা যে আসলে প্রধানমন্ত্রীর হাতে, এইটা কমিয়ে আনা। এটার জন্য এনসিসি তৈরি করা, ন্যাশনাল কনস্টিটিউশনাল কমিশন তৈরি করা, যে তাদের হাতে এই ক্ষমতাটা দেওয়া যায়। তো তখন এর আগে থেকে আমাদের দলের পজিশন এটা ছিল, এবং তখন আলী রিয়াজ সাহেবকে আমি পরিষ্কার করে জানাই যে আসলে আমাদের সরকারের যে 3টা ব্রাঞ্চ, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, তো এই 3টা ব্রাঞ্চের ভিতরে চেক অ্যান্ড ব্যালেন্স আনার জন্য 3টা ব্রাঞ্চকে আলাদা আলাদা করে ক্ষমতায়ন করতে হবে। তো আনফর্চুনেটলি বিকজ অফ দ্য ওয়েস্টমিনস্টার স্টাইল অফ পার্লামেন্ট, সো ক্যাবিনেট বাই ডেফিনিশন আমাদের এক্সিকিউটিভ, কিন্তু ক্যাবিনেটের নেতা প্রধানমন্ত্রী কোত্থেকে আসছে? পার্লামেন্ট থেকে আসছে। তাহলে জুডিশিয়ারি আর এক্সিকিউটিভ একসাথে হয়ে যায়। তো এইখানে এক্সিকিউটিভের ক্ষমতা যদি আমি একটুও কমাতে চাই, তাহলে অন্য কাউকে এই ক্ষমতাটা দিতে হবে, এবং আমাদের এই অন্য কেউ আছে, কে? রাষ্ট্রপতি। চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে আর জায়গায়। সো তাহলে রাষ্ট্রপতির হাতে যদি আমি এক্সিকিউটিভ ক্ষমতা একটু বাড়াই, যদিও ক্যাবিনেট আসলে এক্সিকিউটিভ, যেটা নেতৃত্বে আছে প্রধানমন্ত্রী, বাট এই কিছু ক্ষমতা নিয়ে যদি আমি রাষ্ট্রপতির হাতে দিতে সক্ষম হই, তাহলে এক্সিকিউটিভের হাতে, মানে এই যে ক্যাবিনেটের হাতে এক্সিকিউটিভ ক্ষমতা একটু কমে যাবে। তো এনসিসি করার মেইন কারণ হলো প্রধানমন্ত্রীর ক্ষমতা একটু কমানো, কিন্তু অন্য কাউকে দেয়া না, একটা গ্রুপের হাতে দেয়া। তো এই গ্রুপটা যদি আলটিমেটলি প্রধানমন্ত্রীর দ্বারা প্রভাবিত থাকে, হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে আলটিমেটলি প্রধানমন্ত্রীর কাছে রয়ে গেল, ওই কাউন্সিলও প্রধানমন্ত্রী ডিফ্যাক্টো সেই হবে। এক্স্যাক্টলি। সো আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাবনাটা দিয়েছিলাম যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের বদলে আমরা এই ক্ষমতাটা প্রেসিডেন্টের হাতে তুলে দেই, এবং প্রেসিডেন্টকে একটা রাষ্ট্রপতির অ্যাডভাইজারি কাউন্সিল বানিয়ে দিই। সো এনসিসি একটা সেপারেট বডি, আমরা সেপারেট বডি চাই না। আমাদের দলের পজিশন যেটা, আমরা এই সেপারেট বডি চাই না, আমরা চাই রাষ্ট্রপতির ক্ষমতায়ন। রাষ্ট্রপতিকে আমরা একটা প্রেসিডেন্টস অ্যাডভাইজারি কাউন্সিল বানিয়ে দিই, সো দ্যাট এই যে নিয়োগের ক্ষমতা যেটা এখন প্রধানমন্ত্রীর হাতে আছে, এই নিয়োগের ক্ষমতাটা রাষ্ট্রপতির হাতে চলে যাক, এবং রাষ্ট্রপতি এই কাউন্সিলের সাথে কানেক্টেড থাকুক। অলরেডি রাষ্ট্রপতি এই ধরনের কাজ করে, যেমন নির্বাচন কমিশনের ক্ষেত্রে সার্চ কমিটি গঠন করা হয়। জি জি, এরকমই একটি ধারণা, এই টাইপের একটা। সো একটা সেপারেট অ্যাডভাইজারি কাউন্সিল। তাহলে কি হলো যে মেইন টার্গেটটা কি এনসিসি করার জন্য? আপনার রিফর্ম কমিশনগুলোর মেইন টার্গেটটা কি ছিল? প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো। তো কিন্তু তাহলে এই যে আমাদের এই এনসিপি, যেটি নতুন রাজনৈতিক দল, তরুণদের দল, তারা কি কোন যুক্তি দেখছেন যে এই এনসিসি সংবিধান বা প্রধানমন্ত্রীর ক্ষমতার জায়গায় অনেক যুগান্তকারী কিছু পরিবর্তন নিয়ে আসবে? দেখেন মানে আমি কাউকেই অবমাননা করে জায়গা থেকেই বলছি, বাট এনসিপি খুবই, মানে আপনি নিজেই যে শব্দটা ব্যবহার করলেন তরুণ, এটা খারাপ কিছু না, তরুণ হওয়া খারাপ কিছু না ভাই, কিন্তু তরুণদের দল, তরুণ মানে তাদের অভিজ্ঞতা কম, তো তারা বাস্তবতা থেকে একটু দূরে, তারা অনেক কিছুই আলোচনায় আনেন যে জিনিসগুলো সত্যিকার অর্থে বাস্তবিক না। মানে যেমন তারা এখন গণপরিষদ নিয়ে কথা বলছেন, তারা গণভোট নিয়ে কথা বলছেন, এগুলোর লিগ্যাল অস্তিত্ব আসলে তৈরি করা খুব মুশকিল। মানে আপনি যদি এখন যেমন মনে করেন এনসিপি, আজকে বা গতকাল এনসিপির যে প্রধান নাহিদ, উনিও তরুণ, এগেন আমি অনেক স্নেহ করি নাহিদকে, বাট আমি ওই জায়গা থেকে বলছি যে নাহিদ একটা কথা বলেছেন এই এনসিসি রিলেটেড, যে এনসিসিকে যারা সাপোর্ট করে না তারা স্বৈরাচারী ব্যবস্থা রেখে দিতে চায়। আমি মানে ওয়ার্ড ফর ওয়ার্ড আমার মনে নেই, এই ধরনের কোনো একটা বক্তব্য উনি দিয়েছেন। যারা এনসিসি গঠনের বিপক্ষে তারা ফ্যাসিবাদী কাঠামোয় থাকতে চায়। রাইট, আপনি হয়তো ওয়ার্ড ফর ওয়ার্ড সঠিক বললেন আর কি। তো এই ধরনের আলোচনা, এই ধরনের কথাবার্তা আসলে অত্যন্ত ভুল। মানে আমি এনসিসি চাই না তো ভাই, আমি চাই না এনসিসি। কেন চাই না একটু আগে আপনার সামনে আমি পরিষ্কার করলাম। কিন্তু আপনি তো ফ্যাসিবাদের বিরুদ্ধে সরাসরি রাজপথে। জি, আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি, অনেক অত্যাচার সহ্য করেছি, বাট সেটাও ব্যাপার না। ব্যাপারটা হলো যে এনসিসি যেই কারণে তৈরি করতে চাচ্ছেন সেই কারণটার উপলব্ধি আমার কাছে অনেক বড়, এবং সেই উপলব্ধি থেকে আমি চিন্তা করছি কিভাবে আসলে এই রেজাল্টটা পাওয়া যাবে।
তার জন্য আমি এনসিসি চাচ্ছি না। সো এই ধরনের অনেক আলোচনা এনসিপি এগেন তারা তরুণ, তারা নিয়ে আসছে, কারণ তাদের বাস্তবিক ধারণাটা প্রপারলি নাই। আচ্ছা, আমি এখন একটি বিষয় আর একটু জানতে চাই যে এই যে ঐকমত্য কমিশন থেকে আপনারা কয়টি বিষয়ে আছেন যারা নিঃশর্তভাবে সব দল রাজি হয়েছেন? মানে উল্লেখযোগ্য কিছু বললো হলো, সবগুলোর কথা বলার দরকার নেই, মানে যে বড় কোন পরিবর্তনে আপনারা সবাই একমত হয়েছেন? অনেকগুলোতে, যেমন মানে এক নম্বর তো বড় কতগুলো এটা বলা মুশকিল, বাট ওভারঅল 2/3 বেশি প্রপোজালে সব দল রাজি, 2/3 বেশি। এখন একটা আর্গুমেন্ট আসতে পারে যে এই 2/3 বেশি যে বলছি এর বেশিরভাগ কোনটা ছোট ছোট বিষয়, মৌলিক পরিবর্তন বলে মনে হয়? মনে করি যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে সবাই একমত। 70 অনুচ্ছেদে বদল আনতে হবে, এক্স্যাক্টলি বদলটা কিভাবে সেটা অন্য বদল হবে, কিন্তু বদল সবাই একমত। হ্যাঁ, সেরকম মেজরিটি বিষয়গুলোতে কিন্তু সবাই একমত। এখন ওই বিষয়টা ফাইনাল কি হবে এইটা নিয়ে সবার আলোচনা একটু দ্বিমত ফাইন টিউনিং এ আপনাদের কথাগুলো আসছে যে আসলে কোন জায়গাতে যাওয়া উচিত। আমি আরেকটি বিষয় এখানে আনতে চাই, সেটি হলো যে এই যে গণপরিষদের কথা বললেন, গণভোটের কথা বললেন, যে এনসিপি বলছে বারবার, বা ধরুন দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদের কথা বলা হচ্ছে, এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ মানে উচ্চ কক্ষটা কিন্তু জাতির এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে জাতির লংজিভিটি, যেমন কোনো জাতি 1000 বছর 1500 বছর ভাবে এই নাগরিক জীবন যাপন করে আসতেছে, কোনো দেশ হয়তো বা স্বাধীন হয়েছে এই ধরনের কাজ করতে করতে 50-55 বছর গিয়েছে, কোনো দেশ হয়তো বা স্বাধীনতায় 50 বছর গিয়েছে, কিন্তু দেশেরই ঐতিহ্য অনেক দিন ধরে আছে। নিশ্চয়ই এই অনেকগুলো বিষয় কিন্তু এই যে দ্বিকক্ষ গণপরিষদ গণভোটের সাথে যুক্ত। আপনার কি এই জাতীয় কোনো আলোচনা এসেছে কিনা যে এই ঐকমত্য কমিশনে যে কথাগুলো নিয়ে আলোচনা করছি, বাংলাদেশের অধিকাংশ বা তৃণমূল মানুষের কাছে এই জায়গাগুলো পরিষ্কার করাটা সহজ না জটিল, সেই জায়গাটা কিভাবে তুলে ধরা? না, এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি যতদূর আমি জানি। তবে দেখেন, তৃণমূল পর্যায়ে এখন গত বেশ কয়েকদিন ধরে ঐকমত্য কমিশনে যেই পর্যায়ে আমাদের আলোচনাগুলো হচ্ছে রাজনৈতিক দলগুলোর এবং সরকারের সাথে, এর বেশিরভাগ আলোচনাগুলোই কিন্তু খুব অ্যাবস্ট্র্যাক্ট। মানে অ্যাবস্ট্র্যাক্ট মানে কি, মানে ডে টু ডে বাস্তবতার সাথে আপনি এটার কোনো মিল খুঁজে পাবেন না। 70 অনুচ্ছেদের কথাই ধরেন, আপনার কাছে আমার কাছে এটা অনেক বড় বিষয়, বাট আপনি তৃণমূলে আপামর জনতার কাছে যখন ধানের শীষে ভোট দেয় তার ভোট পর্যন্ত হ্যাঁ, মানে সে 70 অনুচ্ছেদ নিয়ে চিন্তিত না। এবং তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, কারণ আমি জিজ্ঞেস করেই বলছি আর কি, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যে এক নম্বর তো তারা জানেন এটার সম্বন্ধে, দ্বিতীয়ত তারা বলবেন কেন ভাই আপনি দল আপনারা নিয়ে গেছে না, আপনি দলের বিরুদ্ধে কেন কথা বলবেন? হ্যাঁ, এটা স্বাভাবিক, বুঝেছেন? সো আমি গত বহু বছর মানে এমনি আমাদের তো ভাই আমরা রাজনীতি করি, আমরা উপজেলা ইউনিয়ন লেভেলে কথা সারাক্ষণ যেতে থাকি, তো এরকম অনেক জায়গায় মজা করে চার দোকানে গল্প করতে করতে এরকম আমি প্রশ্ন করি লোকজনকে, তখন এরকম প্রচুরবার আমি উত্তর শুনেছি। কারণ বাংলাদেশের জনগণের কাছে এগেন আমি পজিটিভলি জিনিসটা দেখছি, বাংলাদেশের জনগণের কাছে লয়্যালটি এটা খুবই বড় জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সো আপনি যখন একটা রেগুলার সিটিজেনকে, একজন নাগরিককে জিজ্ঞেস করবেন, আপামর জনতার মধ্যে থেকে একজন নাগরিককে জিজ্ঞেস করবেন, তাদের কাছে কিন্তু এই যে ইন্ডিপেন্ডেন্স, রাইটস, এগুলোর থেকে লয়্যালটি আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। উনি হয়তো বলবেন না তুমি এই দলের বিরুদ্ধে কেন যাবা, উনি এইভাবে বলবেন। কিন্তু আবার আমরা যখন অ্যাবস্ট্রাক্ট আলোচনা করি, অধিকার নিয়ে আলোচনা করি, তখন অবভিয়াসলি আমরা বিশ্বাস করি যে 70 অনুচ্ছেদের মতো একটা ধারা, যেখানে আপনার হাত বেঁধে দেওয়া হচ্ছে, যেখানে সম্পূর্ণভাবে বাক স্বাধীনতার বিরোধী কিছু দূর, হ্যাঁ, মানে ইন্ডিপেন্ডেন্ট ভোটের বিরোধী, তো সেই জায়গা আমাদের খর্ব করতে হবে, সেই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। এবং এটি যেটা সবচেয়ে বড় ব্যাপার হলো যে কালেকটিভলি কোনো অপরাধ ঘটতে থাকলে সেখানে এটার বিরুদ্ধে অবস্থান নেওয়ার সুযোগ থাকে। হ্যাঁ, কারণ দেখেন পরিষ্কার, গত স্পেশালি 2014 থেকে 15 বছরে এই কারণে না, 15 বছর আমি বাদ দিলাম, আমি 10 বছর ধরছি, 14 থেকে 24 বা 14 থেকে 25, 14 থেকে 24 সরি, 14 থেকে 24
আমি আপনাকে উইথ কনফিডেন্স বলতে পারি আওয়ামী লীগেরই অনেক এমপি ছিল, হয়তো দুষ্টামি করেই এমপি হয়েছে কারণ হাসিনা বানিয়েছে, তবুও এই অন্যায়গুলো তারা সহ্য করতে পারছিল না। যদি সুযোগ থাকতো তাইলে নকল এমপি হওয়া সত্ত্বেও, মানে নকল এমপি কিন্তু ভোটে এমপি হয় নাই, দুষ্টমি করে এমপি হয়েছে, নকল এমপি হওয়া সত্ত্বেও তারা হয়তো হাসিনার বিরুদ্ধে দাঁড়াতো, কিন্তু 70 অনুচ্ছেদের জন্য দাঁড়াইতে পারেনি। আবারও ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। দর্শক আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজে। দর্শক আমরা আমাদের ফেসবুক পেজে কয়েকটি কমেন্টস এসেছে, একটি কমেন্ট আমি পড়ে শোনাই। সেটি হলো, আমাদের আলোচনা শুনে সাইমুন হোসেন নামে একজন নেটিজেন কমেন্ট করেছে, সেটি বলেছে যে বিএনপির দালাল। তার মনে হয়েছে যে আমরা যে আলোচনা করছি এটি বিএনপির দালালি হচ্ছে। দর্শক আপনাদের এই ধরনের বিক্ষোভ থাকলেও আপনারা এখানে জানাতে পারেন, এটাই বাক স্বাধীনতা। ববি হাজ্জাজ, আমরা যে কথাগুলো বলছিলাম যে এই ঐক্যমত্য কমিশনের এই আলোচনাটি আসলে কি জুলাইয়ের আগে, মানে জুলাই সনদের আগে শেষ করা সম্ভব, নাকি এটি আরও বিস্তৃত হচ্ছে? না, মাননীয় আপনার ঐক্যমত্য কমিশনের সেকেন্ড পজিশনে যিনি ডক্টর আলী রিয়াজ সাহেব, উনি সবার কাছে বারবার করে পরিষ্কার করেছেন যে জুন মাসের ভেতরে ঐক্যমত্য কমিশনের ফাইনাল পজিশনটা ঘন ঘন আলোচনা করছেন। সো এই সপ্তাহে প্রত্যেক দিন ছিল এবং অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে আগামী সপ্তাহে বুধবার পর্যন্ত প্রত্যেক দিন থাকবে, হয়তো বৃহস্পতিবারও থাকবে, বাট আগামী সপ্তাহে রবি সোম মঙ্গল বুধ 4 দিন অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে। সো আজকে রাতেই ওনারা চিঠি পাঠিয়েছেন, আমি ইতিমধ্যে চিঠির উত্তর দিয়ে দিয়েছি। সো রবি সোম মঙ্গল বুধ আমাদের দল থেকে কারা থাকবে, সো এটা সেট হয়ে গেছে। সো তারা মানে আলী রিয়াজ সাহেব আসলেই অনেস্টলি উইথ আর্নেস্ট কাজ করে যাচ্ছেন, শুধু আলী রিয়াজ সাহেব না অবভিয়াসলি, বাট আলী রিয়াজ সাহেবের নেতৃত্বে ঐক্যমত্য কমিশনের সবাই কাজ করে যাচ্ছে যেন জুন মাসের ভেতরে তারা এই আলোচনাগুলো কমপ্লিট করতে পারেন। কারণ আলী রিয়াজ সাহেব যেটা ফার্স্টে অ্যানাউন্স করেছিলেন যে জুলাই শুরুতে ওনারা এই রেজাল্টগুলো পাবলিসাইজ করতে চান, এবং মাননীয় প্রধান উপদেষ্টা অ্যাটলিস্ট আমার সামনে যেটা বলেছেন বা আমাকে যেটা বলেছেন যে এই রেজাল্টের ভিত্তিতেই হবে জুলাই সনদ। সো জুলাই সনদ নিয়ে কোনো একটা বা দুটো দল কি বললো এটা আসবে যাবে না। এগেন এটা হলো মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে যেটা বলেছেন বা আমার সামনে যেটা বলেছেন, মানে শুধু আমাকে একা বলেননি, বাট আমার সামনে যেটা বলেছেন, আমি আশা রাখবো উনি এটা থেকে পিছপা হবেন না বা অন্য কোনো পথে যাবেন না। বাট উনি যেটা বলেছেন যে এই ঐক্যমতে সবাই মিলে ঐক্যমত যেটা হবে এটার ভিত্তিতেই জুলাই সনদ হবে। কোনো একটা দল, সেই দলের নাম এনডিএম হোক, বিএনপি হোক, এনসিপি হোক, জামাত ইসলাম হোক, ডাজন্ট ম্যাটার, কোনো একটা দুটা দলের কথায় কিছু হবে না, সবার এই ঐক্যমতটাই হবে জুলাই সনদের ভিত্তি। আর যদি জুনের ভেতরে এটা কমপ্লিট করা যায় তাহলে ঐক্যমত, তাহলে জুলাই শুরুর দিকে ওনারা চাইলে জুলাই সনদের ডিক্লারেশন আসতে পারে বা জুলাই শেষেও আসতে পারে জুলাই সনদ। এমনও একটা কিছু হতে পারে যে 5ই অগস্ট যেহেতু আপনার প্রতীকী আমরা 36শে জুলাই নাম দিয়েছিলাম, কারণ ওই জুলাই আন্দোলনটা 5ই অগস্ট যে 36 জুলাই, সো এমনও হতে পারে যে 36শে জুলাই জুলাই সনদের আপনার উন্মোচন হলো, এরকমও হতে পারে। বাট জুনের ভেতরে এই আলোচনাগুলো শেষ করবেন, এটা প্রচেষ্টা অ্যাটলিস্ট আর্নেস্ট প্রচেষ্টা আলী রিয়াজ সাহেব এবং ওনার সাথে সবাই ঐক্যমত্য কমিশনের সবাই চালিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আমি একটু আপনার ব্যক্তি অবস্থান জানতে চাই। আমরা কথা বলছিলাম যে আপনি এই গুলশান এরিয়া এবং এই জায়গাতে আপনি সেই সময় বলেছেন এবং আপনার কথা যে যারা মারা যাচ্ছে আপনি তার পক্ষে আসছেন, রাজনীতি না তাদের পক্ষ নিয়ে আসছেন, এ ধরনের একটা বক্তব্য আমার যতটুকু মনে পড়ে যে তখন আপনার কথা রাখবো। আপনার কি মনে হয় যে জুলাই যোদ্ধা হিসেবে আমরা এই জুলাই সনদটা নিয়ে বা ঐক্যমত্য কমিশনে, আপনি ভুলে যান আপনি এনডিএম এর প্রেসিডেন্ট, জি, সেই জায়গাতে যেই জুলাই যোদ্ধাটা আহত হয়েছে, যেই জুলাই যোদ্ধার বাবা মা তার সন্তানকে হারিয়েছে, তাদের জায়গাটায় কতটা কানেক্ট করতে পারছে বা আমরা কি আসলে কানেক্টটা পুরোপুরি করতে পারছি কিনা? এখানে অবভিয়াসলি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আপনি ভাই, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত জুলাই
আন্দোলনে একটা পর্যায়ে যে পুরো দেশের সব নাগরিকরা চলে আসে। সো এটা পুরো জাতীয় একটা আন্দোলন ছিল, গণ অভ্যুত্থান ছিল। শুরুতে মনে করেন এই যেমন আমি টানা 3 দিন 17, 18, 19 3 দিন আহত হয়েছিলাম। আমাদের দলের শতাধিক লোকজন আহত হয়েছিল, কেউ কম কেউ বেশি, কয়েকজন এতটাই আহত হয়েছিল যে কয়েক মাস হাসপাতালে হসপিটালাইজ ছিল। তো এই জায়গা থেকে আমি বলতে পারি যে অরিজিনাল মানে জুলাই শুরুর দিকে বা মাঝামাঝি 15, 16, 17, 18, 19, 20 এই কয়দিন যখন তীব্রতার সাথে আন্দোলন চলছিল, যখন গুলিবর্ষণ 18 তারিখ বিকাল থেকে গুলিবর্ষণ শুরু হলো, লাইভ রাউন্ড গুলিবর্ষণ শুরু হলো, এবং আমি মানে আমার সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি মানে 18 তারিখে 100 জনের বেশি মারা গেলেন। হ্যাঁ, বাট 18 তারিখ বিকালবেলা আমি নিজে যেটা রাস্তায় দাঁড়িয়ে মানে রাজপথে দাঁড়িয়ে নিজে যেটা দেখেছি যে 18 তারিখ দুপুরে আমি নিজে রাবার বুলেট খেয়েছি, আহত হয়েছি, রক্তাক্ত হয়েছে, আমার আশেপাশে অনেকে হয়েছে, অনেকে সিরিয়াস আহত হয়েছে, কয়েকজনের রাবার বুলেট টুলেট চোখে ঢুকে গেছে। সো বিশালভাবে রাবার বুলেট যদি বেকায়দা লাগে সেটাও ডেঞ্জারাস। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো বিশালভাবে মানে মর্মান্তিকভাবে আহত হয়েছে। কিন্তু বিকেল 4টা-5টার পর ওই সময়টা আমি তখন আপনার ওই যে বিশ্ব রোডে অবস্থান করছিলাম। বিশ্ব রোডে আমি প্রথম দেখি লাইভ রাউন্ড ফায়ারিং হয়, এবং আমি যেটা দেখি এগেন আর অনেক জায়গায় হয়তো হয়েছে, বাট আমি নিজের চোখে দাঁড়িয়ে যেটা দেখেছি সেটা হলো আপনার ওই যে আপনার বিটিভি আর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ওই মাঝখানে যে ব্রিজটা, রামপুরা ব্রিজের উপরে আমি এক কোনায় ছিলাম। আমি যেই কোনায় মানে আমি এক কোনায় এক সাইডে, ব্রিজের অন্য সাইডে আপনার সরকারি বাহিনীগুলো ফায়ার করছিল, আর রাস্তার উল্টা দিকে মানে আমার থেকে রাস্তার উল্টা দিকে ইস্ট ওয়েস্টের ছাত্রছাত্রী, ইস্ট ওয়েস্ট থেকে ওরা বারবার বেরিয়ে আসছিল। সো আমি ধরে নিয়েছি ইস্ট ওয়েস্টের ছাত্রছাত্রী। আমি তখন ব্র্যাক থেকে মাত্র আমার সাথে লোকজন নিয়ে আমি বেরোচ্ছিলাম ওই জায়গাটায়। সো আমাদের দিকে তখন ফায়ারিং হয়নি, উল্টা দিকে ইস্ট ওয়েস্টের ওই দিকে তখন ফায়ারিং হয়েছে। ইস্ট ওয়েস্টের দিকে যখন ফায়ারিং হয়েছে আমি প্রথম রিয়েলাইজ করলাম যে এটা লাইভ বুলেট। কারণ দেখলাম মানে এতক্ষণ বুলেট হচ্ছিল, আমরা খাচ্ছিলাম, পড়ে যাচ্ছিলাম, উঠছিলাম, দৌড়াচ্ছিলাম। হ্যাঁ, ওই প্রথম আমি দেখলাম যে গুলি ছোড়া হলো, এবং ঠাস অনেকগুলো গুলির আওয়াজ শুনলাম, বাট ধাপ করে বডি পড়ে গেল, মানে একটা শরীর ধাপ করে পড়ে গেল আর উঠতে পারছে না, এবং ধাপ করে আশেপাশে সব লাল হয়ে গেল। এইটা আমি যে সত্যি কথা ভাই, গত 15 বছরের বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে আমি অনেক কিছু দেখেছি, কিন্তু ওই চিত্র আমি জুলাইয়ের 18 তারিখ বিকালবেলা জীবনে প্রথমবার দেখেছি, যে একটা বডি জাস্ট আওয়াজ হলো কিছু, তবে জাস্ট পড়ে গেল, মানে পিছে ধাপ করে পড়ে নাই, সামনে ধাপ করে জাস্ট পড়ে গেল, এবং পড়ার সাথে সাথে আমি দেখছি আশেপাশে সব লাল হয়ে গেল, এবং আশেপাশে কেউ দৌড়ে আসতেও পারছে না, কারণ তখনও গুলি চলছে। একটা আছে না যে মানে দৌড়ে এসে তুলে নিয়ে যাবে, যেমন মনে করেন তার ঘন্টাখানেক আগেই যখন আমরা আহত হচ্ছি তখন আমরা একজন আরেকজনকে ধরে নিয়ে যাচ্ছি। কেন? কারণ রাবার বুলেট ভাই, মানে পিঠে অনেক ব্যথা লাগছে, অনেক কিছু লাগছে। আমার প্রথম যখন ওই 18 তারিখে 17 তারিখে তো আমি ব্যাটন চার্জ খেয়েছিলাম, লাঠি চার্জ খেয়েছিলাম, 18 তারিখে প্রথম রাবার বুলেট খাই। রাবার বুলেট আমি প্রথম খাই এইখানে, মানে আরেকটু হলে আমার চোখে লাগতো এইখানে। তো আমি প্রথমে বুঝি নাই, আমি ফার্স্টে মনে করছি কেউ ইট ছুঁড়েছে, ইট লেগেছে। তো আমি মনে করছি ইট লেগেছে, আমি মাথা ধরেছি, তখন দেখি পাশের কয়েকজন একদম রক্তাক্ত, মানে আমার পাশে কয়েকজন, আমারও যে রক্ত পড়ছে আমি এটা খেয়াল করিনি। এই যে আমি জাস্ট যেটা বলছিলাম, মানে আপনার প্রশ্ন, সরি আমি একটু ইমোশনাল হবেন, আমি এই ইমোশনাল জায়গা থেকেই জানতে যাচ্ছি যে এই ইমোশনকে কি এই ঐকমত্য কমিশন বা এই যে জুলাই সনদ করার জায়গাটি ঠিকমতো কানেক্ট করতে পারছে? আমার মনে হয় তাদের প্রচেষ্টাটা অনেস্ট। আমার মনে হয় তারা যে চেষ্টাটা করছে এটা তারা অনেস্টলি চেষ্টা করছে, এতটুকু আমি বলতে পারি। আর দেখেন ওই যে যেটা বলছিলাম যে এই যে আমরা এত কিছু এত ত্যাগ স্বীকার করলাম, সে 17 তারিখ হোক আর 23 তারিখ হোক আর 5 তারিখ হোক, এত ত্যাগ স্বীকার করছি আমরা, যারা সবাই ছিলাম লক্ষ লক্ষ কোটি কোটি জনতা, এদের সবার কিন্তু টার্গেট একটা ছিল। প্রথমত আমার মনে আছে 17 তারিখে স্পেশালি 16 তারিখ থেকে এই জিনিসটা শুরু হয়। 16 তারিখ থেকে যেটা শুনেছি যে আমার আর কোনো ভাইয়ের রক্ত দেখতে চাই না, সবার ভিতরে কিন্তু এই ফিলিংটা ছিল। সো প্রথমে আসছে আবু সাঈদের সাথে যেটা হয়েছে এটার পুনরাবৃত্তি হইতে দিব না, এটা ছিল ফার্স্ট পয়েন্ট। 17-18 তারিখের মধ্যে যেটা হয়ে গেল যে এইটা যারা করেছে তারা ক্ষমতায় থাকতে পারবে না। সো 17 তারিখের ভিতরে কোটা আন্দোলন বাতিল হয়ে গেছে,
শেষ, কোটা আন্দোলন নিয়ে আর কোনো কথা ছিল হাসিনা বিরুদ্ধে আন্দোলন। তো সবার যে ঐক্যমত্যটা তৈরি হয়েছিল, মেইন আপনার প্রশ্নের যে জায়গাটায় ঐক্যমত্য তৈরি হয়েছিল হলো যে যেই পাষাণ সরকার এই ধরনের অন্যায় অবিচার অত্যাচার করতে পারে সেই সরকারকে নামাও। তখন কারোর ভিতরে আসেনি যে এর পরের সরকার কি হতে পারে। মানে আমি নিজে একজন তখনকার আপনার আন্দোলনকারী হয়ে আমি আপনাকে বলছি, আর কি অনেস্টলি বলছি, যে কারোর মাথায় আসেনি যে পরের সরকার কি হবে, কেউ চিন্তাই করে নাই। সবার একটাই চিন্তা ছিল এই পরের সরকার কি হবে, এটা তো আসলে আলোচনা ছিল না। জি, কারণ তাকে আমি নামাইতে যাইনি, কিন্তু তিনি আমাকে নামাইতে বাধ্য করছে। অ্যাবসলিউটলি। ববি হাজ্জাজ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা জুলাই আন্দোলনের কিছু স্মৃতিচারণ করলাম, যে ঐক্যমত্য নিয়ে এত কিছু হচ্ছে, যে নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি, সেটি যে আসলে সেই সময়ের উপরে নির্মিত, সেই জায়গাটি মনে করার জন্য। দর্শক, বেশ কিছু ঘটনা ঘটে, যেটি হলো জুলাই থেকে যখন অগাস্ট শুরু হয়, আওয়ামী লীগ যেটি করতো, প্রতি বছর অগাস্ট মাস আসলেই তাদের মতো করেই শোক পালন করতে হবে, অর্থাৎ যদি ব্যক্তি কোনো মানুষের বাবা মা মারা যায়, সেই শোকের জায়গাটাও ম্লান হয়ে যাবে। কিন্তু সেই জায়গায় কিন্তু এই ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছিল। তারা বলেছিল যে জুলাই শেষ হয়নি, অর্থাৎ অগাস্টের 1 তারিখ ছিল জুলাইয়ের এক্সটেনশন, এবং অগাস্টের 5 তারিখ পর্যন্ত জুলাইকে বলা হয়েছিল 36 জুলাই। আমাদের একজন ঔপন্যাসিক এবং বাংলার শিক্ষক ডক্টর হুমায়ুন আজাদের একটি বক্তব্যের কথা মনে পড়ে। তিনি বলেন যে বাঙালি আন্দোলন করে, বাঙালি বিপ্লব করে, কখনো কখনো সফল হয়, সফল হওয়ার পরে ভুলে যায় কেন বিপ্লবটি করেছিল। আমি ওনার এই কথার সাথে একমত হতে চাই না, কিন্তু উনিও বাঙালি, উনিও আসলে জাতির বৃহত্তর চরিত্র নিয়েই কথা হয়তো বা বলেছেন। আমরা কি জুলাই আন্দোলনকে ভুলে যাব, বা জুলাই আন্দোলন কেন করেছিলাম সেটি ভুলে যাব, নাকি আমরা শুধুই নির্বাচন সুষ্ঠু করার জন্য জুলাই আন্দোলন করেছি, না শুধুই সংবিধান সংস্কারের জন্য করেছি, শুধুই বিচারের জন্য সংস্কার করেছি, নাকি এই জায়গাগুলোকে আমরা আরও পরিষ্কার অবস্থানে যাব, সেই জায়গাটি আমরা ভাবার চেষ্টা করব কিনা, এই প্রত্যাশা রেখে শেষ করছি। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।